আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এই মুহূর্তে ব্রেকিং এবং এক্সক্লুসিভ বিষয় নিয়ে হাজির হলাম। অবশেষে কাঠগড়ায় আবারও আসলেন কিন্তু আনিসুল হক। হঠাৎ করে তার মুখ কেন হাসি মুখ মাখা, সেই সাথে বিমর্ষ সালমান এফ রহমানও। তাদের বিষয়ে আরও কী কী বিষয় উঠে আসলো, আদালতেই বা কেন হট্টগোল বাজলো, সে সকল বিষয় নিয়ে থাকছে বিস্তারিত। এরপর জানিয়ে দিব ছাত্রলীগের নেত্রী নিশিকে 2 দিনের রিমান্ডে নিল পুলিশ। সেই সাথে আরও যে তথ্য জানবেন, আওয়ামী লীগকে রাস্তাঘাটে নামতে দেওয়া হবে না বলে বার্তা দিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস সচিব। আরও কী কী বিষয় উঠে আসলো গণহত্যা ও হত্যাকাণ্ডের দুর্নীতির বিষয় নিয়ে, তা জানবেন বিস্তারিত প্রতিবেদনে। এবং সব শেষে এবার জানিয়ে দেব ভারতকে কড়া বার্তা দিল বাংলাদেশের বিজিবি প্রধান। ভারতকে কোনো বিষয়েও ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি বার্তা দিয়েছে। আরও কী কী বিষয় তুলে ধরেছে তা জানতে পারবেন ভিডিওর শেষ অংশে। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। এবার হঠাৎ করেই কিন্তু আনিসুল হক আদালতে এবং সেই সাথে সালমান এফ রহমানও। দুজনের চেহারা কিন্তু ভিন্ন রকম দেখা যায়। আদালত থেকে বেজে যায় হট্টগোল। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান আদালতের হাজতখানার প্রধান ফটকের সামনে দাঁড়িয়েছিলেন। তার ডান হাতে হাত করা পরানো, পাশে কয়েকজন পুলিশ সদস্য সতর্ক হয়ে প্রহরা দিচ্ছে এবং সেই সাথে ঊর্ধ্বনত কর্মকর্তার ইশারা পাওয়ার পর পুলিশ সদস্যরা সালমান এফ রহমান সহ অন্যান্য আসামিদের নিয়ে সামনের দিকে হাঁটতে শুরু করেন। সালমান এফ রহমানের সামনে ছিলেন সাবেক আইনমন্ত্রী আনিসুল হক। তার বাম হাতে হাত করা পরানো। ধীরে ধীরে তাদের আদালত ভবনের নিচতলা থেকে 2 তলায় নিয়ে যাওয়া হয়। এরপর তাদের নেওয়া হয় আসামির কাঠগড়ায়। তখন তাদের মাথা থেকে হেলমেট খুলে রাখেন পুলিশ সদস্যরা। সময় তখন প্রায় 10টা 10 মিনিট। বিচারক তখনও এজলাসে আসেনি। কাঠগড়ায় এক পাশে সালমান এফ রহমান, অন্য পাশে তার আইনজীবীদের সঙ্গে কথা বলতেও শুরু করেন। সালমান এফ রহমানের খানিকটা দূরে আনিসুল হকও তার আইনজীবীদের সঙ্গে কথা বলতে থাকেন। এর মধ্যে বিচারক এজলাসে আসেন। হট্টগোল শুরু হয়ে গেল। বিচারক মহোদয় এজলাসে আসার কিছুক্ষণ পর কয়েকজন আইনজীবী একজন সাংবাদিককে লক্ষ্য করে বলেন, আপনি কি মোবাইলে ছবি তুলছেন? তখন ওই সাংবাদিক বলেন তিনি কোনো ছবি তোলেননি। এরপর আরেকজন আইনজীবী সাংবাদিকদের উদ্দেশ্য করে বলেন, আপনারা এখানে কেন? সাংবাদিকদের আদালতে কক্ষে কেন? এর কিছুক্ষণ পর আরেক আইনজীবী একজন সাংবাদিককে লক্ষ্য করে বলেন, আপনি এখানে কেন? ছবি তুলছেন? তখন ওই সাংবাদিক বলেন তিনি কোনো ছবি তোলেননি। এ সময় আইনজীবীরা চিৎকার করতে থাকেন। এতে আদালত কক্ষে হট্টগোল পরিস্থিতি তৈরি হয়। শুনানি প্রথমে রাষ্ট্রপক্ষ থেকে তখন গাজীপুর সিটি কর্পোরেশনের সাবেক ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণকে উত্তরা পশ্চিম থানায় একটি হত্যা মামলায় গ্রেফতারে দেখানোর আবেদন করা হয়। তাকে 10 দিন রিমান্ডে নেওয়ার আবেদন করা হয়। রিমান্ডে নেওয়ার সপক্ষে যুক্তি তুলে ধরেন ঢাকা মহানগর দায়রা জজ আদালতের প্রধান পাবলিক প্রসিকিউটর পিপি ওমর ফারুকী। তিনি আদালতকে বলেন, উত্তরা এলাকায় ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তার দলের লোকজন বহু শিক্ষার্থীকে গুলি করে হত্যা করেছে। আসাদুর রহমান জুলাই আগস্ট হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত। তবে আসামি পক্ষ থেকে রিমান্ডে নেওয়ার আবেদন নাকচের আবেদন করা হয়। আসাদুর রহমানের রিমান্ডের শুনানির সময় আনিসুল হককে তার আইনজীবীর সঙ্গে কথা বলতে দেখা যায়। এ সময় সালমান এফ রহমানকে বিমর্ষ দেখা যায়। তবে এ সময় সালমান এফ রহমানের অদূরে দাঁড়িয়ে থাকা আনিসুল হক হাসি মুখে সাবেক আইজিপি চৌধুরী আব্দুল আল মামুনের সঙ্গেও কথা বলতে শোনা যায়। শুনানি নিয়ে আসাদুর রহমানের 3 দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত। এরপর ঢাকার উত্তর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আতিকুল ইসলামের রিমান্ড শুনানি শুরু হয়। ঢাকা মহানগরের দায়রা জজ আদালতের পিপি ওমর ফারুকী আদালতকে বলেন, বাড্ডা ও রামপুরা এলাকায় হেলিকপ্টার থেকে গুলি করে অনেক নিরীহ মানুষকে হত্যা করা হয়েছে। শেখ হাসিনার অন্যতম সহযোগী আসামি আতিকুল ইসলামের আইনজীবী আদালতকে বলেন, তাদের মক্কেল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিরুদ্ধে ছিলেন না। এই গ্রেফতারের আবেদনের শুনানি চলছিল তখন সালমান এফ রহমানকে আনিসুল হকের পাশে দাঁড়িয়ে থাকতেও দেখা যায়। প্রায় 1 মিনিট ধরে দুজন কথাও বলতে থাকেন। কিছুক্ষণ পর আনিসুল হকের কাছ থেকে অন্য পাশে সরে আসেন সালমান এফ রহমান। কিছুক্ষণ বললেন উনি কে? তখনও আনিসুল হকের রিমান্ড শুনানি শুরু হয়নি। অন্য আসামিদের গ্রেফতার ও রিমান্ড শুনানি চলাকালে আনিসুল হক বেশ কয়েকবার সাবেক আইজিপি চৌধুরী আব্দুল আল মামুনের সঙ্গেও কথা বলতে থাকেন। এক পর্যায়ে কাঠগড়ের সামনে দাঁড়িয়ে থাকা একজন পুলিশ সদস্যের কাছে আনিসুল হক চোখের ইশারায় আরেকজনকে দেখিয়ে জানতে চান উনি কে। আনিসুল হকের ঠিক বিপরীতে বেশ দূরে বেশ কয়েকজন পুলিশ ও আইনজীবী দাঁড়িয়েছিলেন। ওই পুলিশ সদস্য আনিসুল হকের কাছে জানতে চান, আপনি কোন ব্যক্তির কথা বলছেন? তখন চোখের ইশারায় উদ্দেশ্য ব্যক্তিকে দেখিয়ে দেন আনিসুল হক। এর জবাবে ওই পুলিশ সদস্য আনিসুল হককে বলেন, আপনি যার কথা বলছেন উনি একজন পুলিশ কর্মকর্তা। এরপর আনিসুল হক ওই ব্যক্তির দিকে বেশ কিছুক্ষণ তাকিয়ে থাকেন। আনিসুল হক গ্রেফতার হওয়ার 6 মাস পেরিয়েছে। বেশ কয়েকটি হত্যা ও হত্যাচেষ্টা মামলায় এখন পর্যন্ত মোট 46 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। এরপর প্রায় 1
ঘন্টা ধরে শুনানি চলল। আনিসুল হককে হাসি মুখে সালমান এফ রহমান সহ অন্যদের সঙ্গেও কথা বলতে দেখা যায়। এর আগে তাকে কখনোই এত হাসি মুখে কথা বলতেও দেখা যায়নি, বরং তিনি আদালতে আসামির কাঠগড়ায় চুপচাপ দাঁড়িয়ে থাকতেন, মাঝে মধ্যে আইনজীবীদের সঙ্গে কথা বলতেন। এর বাইরে তাকে অন্য আসামিদের সঙ্গে সেভাবেও কথা বলতে দেখা যায়নি। মোহাম্মদপুর থানায় একটি হত্যা চেষ্টা মামলায় আনিসুল হকের 3 দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। রিমান্ডের সাপেক্ষে পিপি ওমর ফারুকী আদালতকে বলেন, ফ্যাসিস্ট শেখ হাসিনার অন্যতম সহযোগী এই আনিসুল হক ছাত্র জনতার আন্দোলন চলাকালে গণভবনে শেখ হাসিনার সঙ্গে বেশ কয়েকবার মিটিং করেছিলেন এই আনিসুল হক। জুলাই আগস্ট হত্যাকাণ্ডের সঙ্গে আনিসুল হক ওতপ্রোতভাবে জড়িত। তবে আনিসুল হকের আইনজীবীরা আদালতকে বলেন, কোনো হত্যাকাণ্ডের সঙ্গে আনিসুল হক জড়িত নন। অন্যদিকে মিরপুরে একটি হত্যা মামলায় সালমান এফ রহমানের 3 দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। রিমান্ডের আদেশ শোনার পর নির্বিকার ছিলেন তিনি। আনিসুল, সালমান সহ 10 জনের রিমান্ড ও গ্রেফতারি শুনানি শেষ হলো। আবার তাদের কাঠগড়ায় থেকে নামিয়ে আদালতে হাজতখানায় নেওয়া হয়। ছাত্র জনতার অভ্যুত্থানের 5 আগস্ট শেখ হাসিনা পতনের 13 আগস্ট প্রথম গ্রেপ্তার হন আনিসুল হক ও সালমান এফ রহমান। প্রথম যেদিন তাদের আদালতে হাজিরা করা হয় সেদিন তাদের লক্ষ্য করে ডিম ছুঁড়ে মারা হয়। তখন থেকে আনিসুল হক ও সালমান এফ রহমানকে আদালতে বিমর্ষ দেখা যায়। এদিকে কিন্তু ছাত্রলীগ নেত্রী নিশিকে 2 দিনের রিমান্ডে নিয়েছে আদালত। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঢাবি শিক্ষার্থীর ওপর হামলার অভিযোগ করা সাবেক থানার হত্যা চেষ্টা মামলায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক বেনজির হোসেন নিশির 2 দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেছে আদালত। আসামিপক্ষের আইনজীবী স্পষ্ট করে তার রিমান্ড বাতিল চেয়ে আবেদন করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী ওমর ফারুকী এর বিরোধিতা করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত তার 2 দিনের রিমান্ডের আদেশ দেন। সেই সাথে কিন্তু এবার আওয়ামী লীগকে রাস্তাঘাটে নামতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি বার্তা দিয়েছে প্রেস সচিব। তিনি বলেছেন, যতক্ষণ না আওয়ামী লীগ হত্যাকাণ্ডের দুর্নীতির জন্য ক্ষমা না চায়, তাদের দোষ নেতাকর্মীদের বিচারের মুখোমুখি না হয় এবং যতদিন পর্যন্ত দলটির বর্তমান নেতৃত্ব ফ্যাসিবাদী আদর্শ থেকে বের হতে না আসে, ততক্ষণ পর্যন্ত তাদের কোনো কর্মসূচি পালন করতে দেওয়া সম্ভব নয় বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেছেন, খুনিরা কোনো প্রতিবাদ সমাবেশ করলে বাংলাদেশের জনগণের তার বিরুদ্ধে কঠিন জবাব দেবে বলে হুঁশিয়ারি বার্তা দেন এই প্রধান উপদেষ্টার প্রেস সচিব। এবং সব শেষে এবার তুলে ধরতে যাচ্ছি, ভারতকে কোনো বিষয়ে ছাড় দেওয়া হবে না বলে কড়া হুঁশিয়ারি বার্তা দিয়েছে বাংলাদেশের বিজেপির প্রধান। ভারতের সঙ্গে অসম চুক্তি বা সীমান্ত কোনো বিষয়ে ছাড় দেওয়া হবে না বলে মন্তব্য করেন তিনি। এই বিজেপি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী বুধবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে বিজেপি বিএসএফ মহাপরিচালক পর্যায়ে সীমান্ত সম্মেলন সংক্রান্ত এক সংবাদ সম্মেলনে এই কথা বলেন তিনি। মহাপরিচালক বলেন, পররাষ্ট্র মন্ত্রণালয়কে বলেছি ভারতের সঙ্গে অসম চুক্তিগুলো নিয়ে কাজ করতে। ডিপ্লোম্যাটিক চ্যানেল এটা সমাধান করা হবে। আমাদের পক্ষ থেকে কোনো ছাড় দেয়া হবে না। যেগুলোতে আমরা মনে করেছি যে আমরা বঞ্চিত হয়েছি সেই বিষয়গুলো কোনোভাবেই ছাড় দেওয়া হবে না, আর ছাড় দেব না। তিনি আরও বলেন, ভারতের সঙ্গে সীমান্ত সম্মেলনে যাওয়ার আগে সাংবাদিকদের নিয়ে আমরা যে বসবো, যেখানে আপনারা সুনির্দিষ্ট তথ্য পাবেন। বর্ডার কিলিংয়ের সম্মেলনের অন্যতম গুরুত্বপূর্ণ এজেন্ডা, সেই সঙ্গে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে উত্তেজনা ও তাদের সঙ্গে বিভিন্ন নদীর সীমানা নির্ধারণ নিয়ে সমস্যা রয়েছে, সেগুলো আমাদের অন্যতম প্রধান এজেন্ডা। মোট কথা, কোনো বিষয়ে তাদের আর ছাড় দেওয়া হবে না বলে স্টাফ জানিয়ে দিয়েছেন বাংলাদেশের এই বিজেপি প্রধান।